আমি কিভাবে আমার আইএলটিএস, যেটাকে IELTS আমরা সংক্ষেপে বলি, প্রস্তুতি নিয়েছিলাম। তো আমার যেটা মনে পড়ে যে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, দুটো অপশন ছিল, বাংলা অথবা ইংরেজি। দুটো ভাষার যে কোনো একটা সিলেক্ট করা যায়। তো আমার মনে পড়ে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, তখন বাংলা এবং ইংরেজির মধ্যে যদি ইংরেজিতে কোনো পরীক্ষা দেওয়া যেত, তখন আমি ইংরেজিতে পরীক্ষা দিতে চেষ্টা করতাম। ওই সময় তখন ডেইলি স্টারের স্টার ক্যাম্পাস বলে একটা সেকশন ছিল, যেখানে ছাত্রছাত্রীরা লিখতো ইংরেজিতে। এবং স্টার ক্যাম্পাসটা আমার খুব পছন্দ ছিল, আমি খুব আগ্রহ নিয়ে পড়তাম। কারণ তখন ডেইলি স্টারের যেই হেডিং বা যে লেখালেখিগুলো, তার থেকে ডেইলি স্টারের যে স্টার ক্যাম্পাস সেটা বেশ সহজ ছিল এবং খুব ইন্টারেস্টিং ছিল। তো সেখান থেকে আসলে আম, আমি নিজের যে চিন্তা বা যে থট প্রসেস, সেটাকে আমি ওরা কিভাবে প্রকাশ করতো সেটা আমি একটু অবজার্ভ করতাম। তো এইটা সবসময় আমি চেষ্টা করতাম তখনকার ডেইলি স্টার ক্যাম্পাস পড়ার, এবং সেখান থেকে আহ, মানে ইংরেজির প্রতি একটা যে আগ্রহ এবং ভালোবাসা, তো সেটা ছিল। এবং সেটা স্টার ক্যাম্পাসের সাথে আমি খুবই নিজেকে ইনক্লুড করে ফেলেছিলাম। আমার খুবই ভালো লাগতো স্টার ক্যাম্পাসের, আমি মোটামুটি তখন সবাইকে চিনতাম। এলিটা করিম ছিলেন, তারপরে অনেকেই ছিলেন। আমার এলিটা করিমের লেখা খুব ভালো লাগতো নর্থ সাউথে। আমার মনে হতো যে এলিটা করিম এত সুন্দর করে কিভাবে লিখে, খুব ভালো ইংরেজি লিখতো সে, খুব সুন্দর করে সহজ। তো ওই সময় ডেইলি স্টারে যারা লিখতো, তাদের ইংরেজিগুলো একটু কাঠখোট্টা কঠিন ছিল, কিন্তু আমার ধারণা এলিটা করিমের ইংরেজিটা ছিল আমেরিকান স্টাইল। আমার খুব ভালো লাগতো। আর ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বেশিরভাগ বইগুলোই ছিল ব্রিটিশ কারিকুলামের। তো ব্রিটিশ কারিকুলামের যে ইংরেজি ছিল একটু খটোমটো, আমি খুব বেশি পছন্দ করতাম না। তো নীলক্ষেতে আমি মাঝে মাঝে নর্থ সাউথের যে এনভায়রনমেন্টাল সায়েন্সের বই, আমাদের একজন শিক্ষক ছিলেন হুমায়ুন কবির। উনি তখন সদ্য জার্মানি থেকে পিএইচডি করে বাংলাদেশে আসেন, এবং উনি আমাদেরকে একটা আমেরিকান বই, আহ, প্রথম আমার দেখা প্রথম ই বুক, ইলেকট্রিক পিডিএফ কপি বুক, উনি আমাদেরকে তখন এই বইটা দেন। এই বইটা আমার খুব ভালো লাগতো, এবং এই বইটা যে ইংরেজি ছিল, সেই ইংরেজিটা ছিল খুব ইন্টারেস্টিং। তো যেটা আমাদের যেই তখনকার যেই ব্রিটিশ যেই খটোমটো যে বইগুলো, তার থেকে একটু আলাদা। ওই বইটার নাম ছিল লিভিং ইন দ্য এনভায়রনমেন্ট। আহ, অনেক স্টোরি ছিল, একটা গল্প এখনো আমার মনে আছে যে এনভায়রনমেন্টে আমরা জানি যে কোনো কিছুর কোনো কার্বনের কোনো আহ, ক্ষয় নাই, এটা একটা থেকে আরেকটা পরিবর্তন হয়। যেরকম আজকে আমার যে শরীর, এটা হয়তো অনেক বছর আগে একটা গাছের পাতা ছিল। তো সেই গাছের পাতা থেকে এখন এরকম আর কি, খুব ইন্টারেস্টিং কিছু স্টোরি ছিল। এই বইটা আমাকে আমেরিকান ইংলিশের প্রতি বেশ কিছুটা আগ্রহী তৈরি করে। এরপরে আমি যখন পড়াশোনা শেষ করি, যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতেই পড়াশোনা বা পরীক্ষার চেষ্টা করতাম, বাংলায় আমাদের লেকচার দেওয়া হতো, কিন্তু এরপরও আমাদের ইংরেজির সাথে বেশ ভালো একটা যোগাযোগ ছিল। ওই সময় আমার মনে হয় যে আমার আহ, ইংরেজির সাথে আমি বেশ চর্চার মধ্যে ছিলাম। পাশ করার পরেই তখন আমি ন্যাশনাল আইডিয়ালি টিচার হই। ওই সময়ও আমি ইংরেজি পড়িয়েছি স্কুলে। তারপরে আমার প্রথম আর কি, আমি নিউজ পেপারে চাকরি শুরু করি। তো সেটা ছিল ইংরেজি নিউজ পেপার, ইত্তেফাক গ্রুপের বাংলাদেশের আমার মনে হয় প্রথম আম, ইংরেজি পত্রিকা, নিউ নেশন। তো নিউ নেশনে ঢোকার পরে আমি তখন ডেইলি স্টারের সেই যে স্টার ক্যাম্পাস, সেখান থেকে আমার মনে হয় যে আমি ক্যাম্পাস পেজে যুক্ত হতে চাই। এবং তখন আমি ক্যাম্পাস পেজে কাজ করতাম। এবং
সেই সময়ে আমার ইংরেজিটা বেশ চর্চা ছিল এবং বেশ ভালো ছিল, ইংরেজির প্রতি বেশ ভালো একটা কিউরিয়াসিটি ছিল। ওই সময় যখন আমি আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিব ভাবছিলাম, লম্বা সময় আমাদের স্টুডেন্ট লাইফের পুরোটা সময়ে কিছু না কিছু হলেও ইংরেজির সাথে আমি যুক্ত ছিলাম। তো যার কারণে আমার এই যে চর্চা এবং প্র্যাকটিস, লেখা পড়া শোনা বলা, সেটার কারণে তখন আমার ইংরেজির স্কোর আইএলটিএস এর বেশ ভালো আসে। তো পরবর্তীতে যেটা হয়, এই জন্য যে কোনো ভাষা শেখা বা পড়াশোনার জন্য ওই স্টুডেন্ট লাইফটা খুবই কাজের, কারণ এই সময় মানুষ এত বেশি পড়াশোনার মধ্যে থাকে। তো তখন তারা আসলে বুঝতেই পারে না, আমি আসলেই বুঝতে পারিনি যে আমার ইংরেজি স্কোর তখন কেমন। মানে আমি, আমার কোনো ধারণা ছিল না, কিন্তু যখন আমি টেস্ট দিই তখন আমি দেখেছিলাম যে আমার ইংরেজি স্কোর ভালো। তো এটার খুবই অধঃপতন ঘটে যখন আমি ইংরেজি পত্রিকা ছেড়ে এসে আমি যখন বাংলাদেশ টেলিভিশনে ঢুকি। তো বাংলাদেশ টেলিভিশনের মানে ইংরেজি পত্রিকায় যেটাই হতো, যে প্রতিদিনই আমাকে কোনো না কোনো ইংরেজি আর্টিকেল পড়তে হচ্ছে, এডিট করতে হচ্ছে। তারপরে ক্যাম্পাস থেকে বিভিন্ন স্টুডেন্টরা পাঠাচ্ছে, সেগুলো দেখছি, গল্প তৈরি করছি, লিখছি। ওখানে যারা ইংরেজিতে রিপোর্ট করতো তাদেরও দু একটা রিপোর্ট পড়ছি, আমার লেখাগুলো কেউ কেউ এডিট করে দিচ্ছে। আমরা একটা ইংরেজি এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কোন পরিবেশে থাকেন, কোন এনভায়রনমেন্টের মধ্যে থাকেন, আপনার দিনের একটা বড় অংশ কিভাবে ব্যয় হয়। তো আগে তো শুধুমাত্র একটা পত্রিকা পড়তাম বাংলাদেশ, মানে যখন আমি স্টুডেন্ট ছিলাম। কিন্তু তারপরেও আমাদের সায়েন্স লাইব্রেরি ছিল, সেখানে অনেকগুলো পত্রিকা থাকতো। তা আমি সবকিছুর ভেতর থেকে ডেইলি স্টারটা খুঁজে নিয়ে পড়ার চেষ্টা করতাম। আর প্রথম আলোর এডিটোরিয়ালটা আমি খুবই পছন্দ করতাম সেই সময়। হয়তো প্রথম আলোর ফার্স্ট পেজের পলিটিক্যাল নিউজের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, কিন্তু এডিটোরিয়ালে অনেকেই আমার তখনকার খুব প্রিয় লেখক ছিলেন। তার মধ্যে একজন আনিসুল হক। তো ওই সময় গদ্য কার্টুন ছিল। তো যাই হোক, আমি বাংলা এবং ইংরেজি দুটোতেই চলে যাচ্ছি। তো এরপরে যখন বাংলাদেশ টেলিভিশনে ঢুকলাম, তো সেখানে আসলেই কোনো রকম কোনো ইংরেজির চর্চা ছিল না আমার, একদমই। এবং তখন আমি যখন দেশের বাইরে আসার জন্য প্রস্তুতি নেই, আমি যখন আইএলটিএস পরীক্ষা দিতে যাই, তখন আমার রাইটিং এর প্রচন্ড অধঃপতন ঘটে। মানে এত অধঃপতন ঘটে, আমার মনে আছে যে তখন আমি তো চাকরি করি। আমার তখন, আমি জার্মানির একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য কাগজপত্র পাঠাই। তো আমার জাস্ট শুধুমাত্র আইএলটিএস সার্টিফিকেটটা দরকার। তো আমি তখন মডেল টেস্ট একটা দিব ভাবলাম। তো মডেল টেস্ট দিতে গেলাম, আমার রাইটিং দেখে আমার তখন সাইফুরসের একজন শিক্ষক আমাকে বলেছিলেন, আচ্ছা আমি খুবই শখ যে মানে আপনি আসলে ইংরেজি পত্রিকায় চাকরি করতেন। তো তখন আমি বুঝতে পারছিলাম যে আমার এনভায়রনমেন্ট অনেক বেশি প্রভাব ফেলে আসলে। তো তখন এটা আমাকে আসলে খুব ইনসাল্ট করেছিল। তো তখন আমি আহ, রাত 10টার যে বাংলাদেশ টেলিভিশনের যে নিউজ থাকে, তখন আমি মনে হলো যে না, এইটাতে একটু কাজ শুরু করি। তো তখন বাংলা কিছু নিউজকে রাত 10টার ইংরেজি নিউজে ট্রান্সলেশনের কিছু কাজ তখন আমি নেই, এবং তখন সেটা শুরু করি। তো আমার কাছে মনে হয় যে ইংরেজি ভাষা বা আইএলটিএসটা আসলে একদিনে হয় না, এটা একটা দীর্ঘদিনের জার্নি। এবং এটা আসলে একদম স্টুডেন্ট লাইফ থেকেই এটা, যাদের আগ্রহ থাকে তাদের সেইভাবেই নিজেদেরকে প্রস্তুতি নেওয়া উচিত। এবং উম, ইংরেজি কিছু গল্পের বই ছিল আমাদের বাড়িতে। তারপরে আমি আব্বুর কাছে গল্প শুনতাম, রিডার্স ডাইজেস্ট। তো এটাও পাওয়া যেত নীলক্ষেতে। রিডার্স ডাইজেস্ট বলে একটা খুবই পুরনো পত্রিকা। এটাতে তখনকার, এখন যেরকম প্রচুর আমরা গল্প, কবিতা বা লিটারেচার বলেন, ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেই সময় এত কিছু পাওয়া যেত না। আমরা তখনও অনেক বেশি প্রিন্ট মিডিয়ায় অভ্যস্ত ছিলাম। তো রিডার্স ডাইজেস্ট আমি কিনতাম। আহ, আমি কিনতাম না, বেশিরভাগ ক্ষেত্রে আমার বাবাই কিনতো। তো এটা আমি পড়তাম। এবং খুবই মজার ব্যাপার হলো যে আমার আব্বু যখন খুবই ছোট ছিল, 1965-67 সালের দিকে, উনি কিন্তু নিজেও উনি রিডার্স ডাইজেস্ট কিনতেন। তো যার কারণে আমি যতদূর জানি যে ওনার ভোকাবুলারি আসলে অনেক ভালো।
অনেক কিছু যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম হয়তো বুঝতে পারছি না, ডিকশনারি খুলে খুলে বুঝতে হচ্ছে, কারণ আমাদের যে ব্রিটিশ ইংরেজি বই ছিল ক্লাইমেটোলজি খুবই কঠিন ছিল। তো একটা প্যারাগ্রাফ বুঝতে আহ, মানে প্রচুর এফোর্ট দিতে হতো। তো দেখা যেত যে প্রচুর পড়ার কারণে আব্বুর আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল, মানে যার কারণে উনি কোনো কিছু পড়লে আর কি আমাকে বুঝিয়ে বলতে পারতেন। তো প্রচুর পড়া আসলে খুব সাহায্য করে। তারপরেও যখন আমি জার্মানিতে আসি আমার প্রথম সেমিস্টারে আমি লক্ষ্য করেছিলাম যে উম, ভারতীয় যারা কলকাতার সাথে, মানে একটা অংশের সাথে আরেকটা অংশ সাউথ ইন্ডিয়ানের সাথে যদি কলকাতার কারো দেখা হয় তো এরা ইংরেজিতে কমিউনিকেট করছে, এবং একই দেশের মানুষ, কিন্তু ওরা ইংরেজিতে খুব সুন্দর, খুব সুন্দর স্মুথ, মানে এত সুন্দর ওরা কমিউনিকেট করছে। তা আমি এটা দেখে খুব ইমপ্রেসড হই। তো আসলে বাংলাদেশে একমাত্র ভাষা শুধু বাংলা, কিন্তু ভারতে কিন্তু তা না। ভারতে কিন্তু অনেক ভাষা। তো যার কারণে ওরা আহ, একটা ভাষাকে আর কি কমিউনিকেশনের মাধ্যম হিসেবে যদি কমন খুঁজে নেয়, সেটা হচ্ছে শিক্ষিত যারা তারা তো অবশ্যই ইংরেজি খুঁজে নেয়। তো যার কারণে ওরা খুবই মাল্টি ল্যাঙ্গুয়েজ জানে। ওদের একটা বাংলা থাকে কমন, তারপরে হিন্দিটা ওদের কম্পালসারি শিখতেই হয়, তারপরে ইংরেজি শিখতে হয়। তো যারা আবার সাউথ ইন্ডিয়ান তারা আবার আরেকটা ভাষা শেখে, যে কর্ণাটক বা তামিল এগুলো শেখে। আবার হচ্ছে যারা কলকাতার তারাও সংস্কৃত শেখে। তো এই এই মানুষগুলো যখন বিদেশে পড়তে আসে তাদের ব্রেইন কিন্তু এভাবেই, মানে পাকিস্তান বা বলেন, ইউরোপ বলেন বা ভারত বলেন, এরা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজের একটা এনভায়রনমেন্টে বড় হয়। আমরা বাঙালিরা কিন্তু বাংলার বাইরে শুধুমাত্র একটু ইংরেজি জানি বা পড়ি, এর বাইরে আমরা কিন্তু মানে দ্বিতীয় কোনো ভাষা শিখি না। তো যার জন্য আমি ইংরেজিতে যতটুকুই বাংলাদেশে অভ্যস্ত ছিলাম, জার্মান ভাষাতে আমি ততটুকু অভ্যস্ত ছিলাম না। তো আমার ব্রেইন এই জন্য শুরুতে জার্মান ভাষাটা শিখতে চাইতো না। এবং আমি এটা বুঝতে পারি যে বাংলাদেশে যারা থাকে তারা আসলে, আমি নিজেই মানে জার্মান ভাষাটা খুব সহজে শিখতে চাইনি, মানে ইচ্ছুক ছিলাম না। ইংরেজিতে আমি যতটা কমফোর্টেবল ছিলাম ততটা আমি জার্মান ভাষায় এখনো না। তো ইংরেজির প্রতি আমার যে ভালোবাসা বা ইংরেজির প্রতি আমার যে কমফোর্ট, এটার আসলে মূল কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখে এসেছি। ইংরেজি আমরা আশেপাশে দেখেছি, আমরা কিছু ইংরেজি কার্টুন দেখতাম, ইংরেজি আমরা সিনেমা দেখেছি। তারপরে এই সিনেমা কার্টুন এগুলো আসলে ভাষার গঠন এবং স্পিকিং এ অনেক সাহায্য করে। আমি বলবো যে এক্স্যাক্টলি ঠিক পরীক্ষার আগে আইএলটিএস এর প্রস্তুতিটা কেমন নেওয়া উচিত। তো সেক্ষেত্রে আহ, মানে ইংলিশ লিটারেচার এবং আইএলটিএস আসলে দুই রকম। ইংলিশ লিটারেচারটাতে সাধারণত অনেক আগের, 100 বছর আগের শেক্সপিয়ার যেই লিটারেচার লিখে গিয়েছে বা অন্য কোনো লেখকের অনেক বছর আগের এই এই লেখাগুলো লিটারেচার পড়ানো হয়। কিন্তু আইএলটিএস যেটা সেটা হচ্ছে ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তো এইটা আসলে একটু আলাদা। ইংরেজি আইএলটিএস এর 4টা পার্ট থেকে এই 4টা পার্টের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লিসেনিং। তারপরে হচ্ছে সবচেয়ে টাফ হচ্ছে রিডিং, কারণ আপনি সারা জীবন ধরে যতই পড়েন এই রিডিংটা আসলে একটু আলাদা। আপনাকে বিশেষ ভোকাবুলারি থাকতে হয় এবং বিশেষ মনোযোগ দিয়ে একটা বড় প্যারাগ্রাফকে আপনার সামারি হিসেবে বোঝার যোগ্যতা থাকতে হয়। এরপরে হচ্ছে স্পিকিং আর রাইটিং। তো আমরা বাংলাদেশে যাই করি প্র্যাকটিস, আমাদের বেশিরভাগ দেখা যায় যে লিসেনিং হয় এবং হচ্ছে রিডিং হয়, স্পিকিং এর প্র্যাকটিসটা একদমই থাকে না। তো এই জড়তাটা আমার ছিল, মানে আমার যে ভারতীয় যে সহপাঠী যাদেরকে আমি দেখেছিলাম প্রথম সেমিস্টারে, ওদের সেই জড়তাটা ছিল না, কিন্তু আমার ছিল। এবং হুমায়ুন আহমেদের লেখা একটা বই হোটেল গ্রিভারিন পড়তে গিয়ে আমি দেখলাম যে হুমায়ুন আহমেদের নিজেরও এই জড়তা ছিল। উনি কিন্তু খুবই ভালো স্টুডেন্ট ছিলেন। উনি কেমিস্ট্রিতে পিএইচডি করতে যান এবং উনি অসাধারণ মেধাবী একজন মানুষ ছিলেন। তো এরপরেও
ওনার প্রথম দিকে ইংরেজির প্রতি একটা জড়তা ছিল। তো এটার কারণ হচ্ছে আমরা বাংলাদেশে খুব বেশি ইংরেজি বলি না। এটার কারণে আমাদের ভেতরে জড়তা আছে। তো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বা স্কুলে বলেন বা ইউনিভার্সিটিতে বলেন, তাদের মধ্যে এই জড়তাটা কম থাকে। বা ইউনিভার্সিটিতে যারা ইংরেজিতে প্রচুর প্রেজেন্টেশন দেয়, তাদের ভেতরেও জড়তা কম থাকে। তো স্পিকিং এ ভালো করার জন্য আসলে আপনাকে প্রচুর কথা বলতে হবে। তো আমাদের দেশে এনভায়রনমেন্টটা নাই, কিন্তু আপনি চাইলেই আম, এখন যেই সোশ্যালাইজেশন বা সোশ্যাল মিডিয়ার যে যুগ, আপনি চাইলেই বিভিন্ন গ্রুপে, ভাষা শেখার বিভিন্ন গ্রুপে কানেক্ট হয়ে আপনি তাদের সাথে চর্চা করতে পারেন। তো আমি আরেকটা জিনিস মনে করি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো পরীক্ষা দিতে হলে আপনি আপনাকে একটা ডেডলাইন রাখতে হবে, এবং আপনাকে প্রতিদিন আহ, দেখতে হবে যে আপনার গতকালকের থেকে আজকের স্কোরের কতটুকু পরিবর্তন হলো। এখন গতকালকের থেকে আজকে যদি আপনার কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনি যেখানে ছিলেন সেখানেই আটকে আছেন। কিন্তু যদি আপনাকে আহ, মানে একটা লক্ষ্যে পৌঁছাতে হয়, তাহলে গতকালকের থেকে আজকে আপনার কতটুকু পরিবর্তন হলো, এই মূল্যায়নটা আসলে খুব জরুরি। তো এইটা মূল্যায়ন করার জন্য আপনাকে নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। তো তখন আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে আজকে আপনার অবস্থান কত, আজকে আপনার লিসেনিং এ কত স্কোর এসেছে, রিডিং এ কত স্কোর এসেছে। তারপরে আপনি আপনাকে এটা ক্যালকুলেট করতে হবে যে 7 দিন আমি যে টাইমটা দিলাম বা যে পরিশ্রমটা করলাম, 7 দিন পরে আমার স্কোর কি আগের জায়গায় আছে নাকি কিছুটা ইমপ্রুভ হয়েছে। তা আপনি যদি সত্যি সত্যি চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার স্কোর কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। তো এটা নিয়ে আমি এরপরে হয়তো অন্য আরেকদিন প্রস্তুতির গল্প শেয়ার করব, যে আরো ডিটেলস যে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।